সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এই মুহূর্তে মাথায় প্রশ্ন, আমরা তো সবাই আগামী নির্বাচন নিয়ে চিন্তা করতেছি, রাজনীতি কোন পথে যাচ্ছে চিন্তা করতেছি, কারা কি ভুল করতেছে এগুলি নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, বিএনপির বিষয়টা মাথায়, এই প্রশ্নটা, বিএনপি কোন পথে, বিএনপির রাজনীতিটা কি? ঐতিহাসিক ভাবে আমরা যে জিনিসটা জানি, জিয়াউর রহমান নিহত হওয়ার পর থেকে যে রাজনীতিটা বিএনপি করেছে, এটার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে পরবর্তী নেত্রী খালেদা জিয়ার একটা আপোষহীন মানে ভাবমূর্তি যেটা গড়ে উঠেছিল। উনি আপোষ করতেন না, করেন নাই, এটা ঠিক আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে, ভোটের রাজনীতিতে বিএনপির প্রাপ্তিটা কি? আমি কিন্তু জিয়াউর রহমান পরবর্তী সময়কালের কথা বলছি। 1991 নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল, আবার 2001-এ আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিল, এবং জিয়াউর রহমানের আমল। এই যে তিনটা দফায় বিএনপি ক্ষমতায় ছিল, এগুলি আসলে কিসের ভিত্তিতে? বিশেষ করে 91-তে ভোটের রাজনীতিতে জেতার বিষয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃতি পেয়েছে বা অনেকেই যেটা জানেন, এক হচ্ছে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব। এরশাদ যখন 86 সালে ইলেকশন করতে চেয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগ এবং জামাতকে একটা সিস্টেমের মধ্যে ফেলতে সক্ষম হয়েছিল, বিএনপিকে পারে নাই। দেশের মানুষ সম্ভবত এই বিষয়টাকে গুরুত্ব সহকারে অনুধাবন করেছে, তাদের আমলে নিয়েছে এবং বিএনপিকে ভোট দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সেই সময়ে এমন একটা ভাব করেছিল যে তারাই ক্ষমতায় যাচ্ছে, তারা ছাড়া আর কোনো বিকল্প নাই, যেটা এই মুহূর্তে বিএনপি করতেছে। ওই মনোভাবের কিন্তু জবাবটা আওয়ামী লীগ পেয়ে গিয়েছিল। দর্শক, আপনাদের যারা একটু প্রবীণ দর্শক, আপনাদের মনে আছে কিনা, আমার মনে আছে যে তোফায়েল আহমেদের নেতৃত্বে ওই যে হোটেল সোনারগাঁয়ে একটা মানে আওয়ামী লীগেরই একটা অনুষ্ঠানে দেখা গেল যে তারা মন্ত্রী সভাই গঠন করে ফেলছে, তখনও ভোটই হয় নাই। পরবর্তীতে দেখা গেল কি, মানে এটাকে কি বলবো, তেজগাঁও, এই যে ঢাকা 10 আসনে, তেজগাঁও রমনা আসনে মেজর মান্নানের মতো একজন অপরিচিত ব্যক্তির কাছে শেখ হাসিনা বিপুল ভোটে পরাজিত হলেন, দলীয় প্রধান। তো এই বিষয়গুলি খেয়াল করবেন। সেটা হচ্ছে যে মানুষ আওয়ামী লীগের ওই মনোভাবটা পছন্দ করে নাই। যাদেরকে বলা হয় দুদুল্যমান ভোটার, যারা এক এক নির্বাচনে এক একজনকে ভোট দেন, তারা আওয়ামী লীগকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যা কিছুই মনে করো, তোমরা যে আমি কি হুনুরে ভাগ করো, এটার একটা জবাব ভোটের মাধ্যমে সেই সময় দেওয়া হয়েছিল। এবং ঘটনাক্রমে বিএনপি যেহেতু বড় দল, প্রতিপক্ষ দল, সুতরাং বিএনপি বলা যায়, এরকম একটা কথা আছে যে বিএনপির কলা গাছ যদি দিয়ে থাকে, তারাও নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে। 96-তে, এই যে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সেখানে কিন্তু তারা খুব বেশি ক্রেডিট অর্জন করতে পারে নাই। পাশাপাশি আওয়ামী লীগও তাদের একটা আত্ম উপলব্ধির জায়গায় এসে, আপনাদের মনে আছে কিনা, শেখ হাসিনা স্পষ্টতই বলেছিলেন আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। উনি ক্ষমা চেয়ে ভোট চেয়েছেন, আপনাদের মনে আছে তো, ক্ষমা চেয়ে ভোট চেয়েছেন, এবং দেশের মানুষ আবারও বিএনপিকে সরিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। এবং যথারীতি যেই লাউ সেই কদু, একই মুদ্রার এপিঠ ওপিঠ, দেখা গেল যে বিএনপিকে 2001-এর নির্বাচনে বিএনপি আবার নির্বাচিত হয়েছে। এই হচ্ছে আমাদের দেশে, মানে এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তারা সবসময় নির্ভর করেছে একটা নেগেটিভ বিষয়কে কেন্দ্র করে, তারা ভোটের রাজনীতিটা করেছে। আওয়ামী লীগ ভালো না, সুতরাং আমাদেরকে ভোট দেন। আওয়ামী লীগ এটা করছে, আওয়ামী লীগ ওইটা করছে, আওয়ামী লীগ অনেক অহংকার করে, আওয়ামী লীগ আপনারে মারে, আওয়ামী লীগ আপনারে চট দেয়, আওয়ামী লীগ আপনাদের কথা বলতে দেয় না, তারা নিজেদের মতো একটা স্বৈরাচারী আচরণ করে, উই উইল বি বেটার, এটা বলে তারা ভোটটা পাইছে। এখন তারা কোন অর্থে বেটার, এটা কিন্তু বিবেচনা করার বিষয় আছে। সেটা হচ্ছে যে একটা জিনিস সত্য যে বিএনপির আমলে কথা বলা যেত, বিএনপি বিরুদ্ধ সমালোচনার প্রতি খুব বেশি রুক্ষ ছিল না, খুব বেশি রিয়াকশন দেখায় নাই, এটা ঠিক আছে, এটা হয়তো বা গড়ে আমরা বলতে পারি যে এটা ঠিক আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা খুব বেশি সফল ছিল,
এরকম কি বলা যাবে? এটা কি বলার কোনো উপায় আছে? 2001 নির্বাচনের পরে হাওয়া ভবন নিয়ে যে কথাটা আসছে, সেই কথাটা কি পুরোপুরি মিথ্যা? এটার মধ্যে কোন রকম কোনো সত্যতা নাই? তারেক রহমান সরাসরি কোন কোন বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। গিয়াসউদ্দিন আল মামুনের খাম্বা মামুন যাকে বলা হয়, সেটা কি জনগণ ভুলে গেছে বা ভুলে যাওয়া সম্ভব? তো এই যে জায়গাটা, এই যে আওয়ামী লীগকে ঠেকান, আওয়ামী লীগকে ঠেকান মানে বিএনপিকে ভোট দেন, এই ঠেকানোর রাজনীতি তো বিএনপি করে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, 2025 সালে এসেও তারা কিন্তু একই রাজনীতি করছে। তারা কিন্তু এখন আওয়ামী লীগ না থাকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে তো কথা বলে লাভ নাই। দর্শক, আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়টা কিন্তু বিএনপি বিরোধিতা করেছে। এমনকি তারা প্রকাশ্যেই বলেছে রাজনীতিতে সবার অংশগ্রহণ থাকা উচিত, এবং আওয়ামী লীগকে তারা চেয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনও তারা চেয়েছে। তখন বিভিন্ন রকম সমীকরণে কথা বলা হচ্ছিল। একটা সমীকরণ এরকম যে আওয়ামী লীগ যদি থাকে তাহলে বিএনপির পক্ষে সহজে নির্বাচনের বৈতরণী পার করা সম্ভব, এবং যেহেতু অতীতে তারা এটাই পেয়েছে, সুতরাং আওয়ামী লীগের উপস্থিতি ভোটের রাজনীতিতে বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট, এরকম ব্যাখ্যাও রাজনৈতিক বিশ্লেষকরা দিয়েছেন, এবং সেটা মনে হয় অসত্য নয়। এখনকার পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসাটা প্রায় অসম্ভব মনে হচ্ছে। যদিও বিভিন্ন রকম বিভিন্ন কথা হয়, ঝটিকা মিছিল নিয়ে কথা হয়, অনেক ইউটিউবাররা কন্টেন্ট বানাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। এগুলি হচ্ছে এক ধরনের কি বলবো, ফরমায়েশি কথাবার্তা বলে আমার কাছে মনে হয়। বাস্তবতার জায়গাটা হচ্ছে যেটা আওয়ামী লীগের ফিরে আসাটা দিনকে দিন অসম্ভব হয়ে উঠেছে। এমনকি ভারতও এখন ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তাদের এই সুরের মধ্যে আছে যে আমরা এখন ওয়েট এন্ড ওয়াচ নীতিতে চলবো, সামনে যে ইলেক্টেড হবে তার সাথে আমরা সম্পর্ক রচনা করব, আমাদের স্বার্থগুলি আমরা সেভাবে দেখতে চাবো। অর্থাৎ কি, তারা আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে তারা খুব বেশি আশাবাদী নয়। তারপরেও বিভিন্ন রকম চেষ্টা চলবে, সেটা মানে ঘটনার চক্রই বলে দেবে, সবই বলে দেবে হোয়াট ইজ গোয়িং অন। কিন্তু এই মুহূর্তে বিষয়টা কি, এই মুহূর্তে বিএনপি যেটা করতেছে গত 1 মাস যাবত বা আরেকটু বেশি সময়, সেটা হলো যে জামাতকে তারা প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে এবং জামাতের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলতেছে। কথাবার্তাগুলি কি, ন্যারেটিভগুলি আমরা জানি, তবু উল্লেখ করে নেই। জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী, 71-এ তাদের বিতর্কিত ভূমিকা ছিল, তালেবানি রাষ্ট্র গঠন করবে যদি জামাত ক্ষমতায় আসে, নারীদের স্বাধীনতা বিঘ্ন ঘটবে, দেশের শিল্প সংস্কৃতির সুষ্ঠু ধারাটাও ব্যাহত হবে, এই ধরনের কথাবার্তাগুলি বলা হচ্ছে। এবং জামাত যেটা করতেছে সেটা হলো প্রাণপণে এই সমস্ত জায়গাগুলি থেকে নিজেদের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, সেগুলি তারা জানাচ্ছে। এই সমস্ত দোষের থেকে তারা বেরোতে চাচ্ছে। 71-এর ভূমিকা নিয়ে তাদের ন্যারেটিভটা খুবই স্পষ্ট। আমরা ওই সময় এই করছিলাম যে, এটা মনে করছিলাম যে ভারতীয় আধিপত্যবাদের একটা অংশ, সেই জন্য আমরা বিরোধিতা ছিলাম, কিন্তু বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে আমরা রাজনীতি করতেছি। 71 একটা বাস্তব সত্য, এগুলি তারা বলতেছে। একটা পোর্শন গেল। নারীদের ব্যাপারেও তারা ইদানিং, বিশেষ করে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ভিপি হওয়ার পরের থেকে সাদিক কায়েম সহ এবং অন্যান্যদেরকে দেখা যাচ্ছে যে নারীদের ব্যাপারে তাদের মানসিকতা ঠিক তালেবানি টাইপের না। আমি এর আগে উল্লেখ করেছি, একটা টক শোতে, টিভির একটা টক শোতে যখন উপস্থাপিকা বলতেছিলেন যে আমাকে কি হিজাব পড়তে হবে, তখন জামাতের আমির উনি সরাসরি বলেছেন যে এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে ভদ্র একটা পোশাকে তো আমরা চাই। এই যে কথাগুলি, এই কথাগুলির মাধ্যমে তারা এটাও বুঝিয়ে দিয়েছেন যে তারা খুব বেশি যে নারীদেরকে বোরকার মধ্যে থাকতে হবে, হিজাবের মধ্যে থাকতে হবে, এরকম কট্টর মানসিকতার জায়গাটা জামাতের না। তারা এই জায়গাটাও ক্লিয়ার করতেছে। আসলে বিএনপি যেটা করতেছে সেটা হলো যে তারা তাদের অভ্যাস অনুযায়ী, সবসময় তো এটাই অভ্যাস, সবসময় তো তারা আওয়ামী লীগের বিরোধিতা করেই ভোট পেয়েছে। সুতরাং এখন তারা একটা প্রতিপক্ষ ঠিক করে নিয়েছে, সেটা হলো কি, আমরা ছাড়া কে নির্বাচিত হইতে পারে, সেটা হলো জামাত। জামাতকে এগিয়ে দিচ্ছে কিন্তু বিএনপি। তো সেখানে আমাদেরকে কি করতে হবে, জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে, জামাতে আসলে এই হবে, জামাত আসলে ওই হবে, যেটা আওয়ামী লীগের ব্যাপারেও তাদের ছিল। কিন্তু তারা কিন্তু কখনোই বলে না আমরা গেলে কি হবে, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপির বিরুদ্ধেও তো বিভিন্ন অভিযোগ আছে। বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, সেই সমস্ত অভিযোগের জবাব, তারা কি একেবারে নিষ্কলুষ, তারা কি ফেরেশতা, তারা কোনো ভুল করে নাই, তারা কোনো অন্যায় করে নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বড় ভ্রান্তি তাদের হয় নাই? 10 আগস্ট মামলার বিষয়টা কি, 21 আগস্টে গ্রেনেড হামলায় অমুকে খালাস পাইছে, ওইটা হইছে, সবই ঠিক আছে, এটা কোত্থেকে হইলো? 10 মিনিট নাটক আমরা তো জানি।
এই জিনিসগুলিকে বিভিন্ন ভাবে ল্যাপ স্যাপ দেওয়ার একটা পদ্ধতি চলতেছে, কিন্তু মানুষকে এগুলি ভুলে যায়, মানুষকে এগুলি মনে রাখে না। এটা ভুল কথা। এটা আপনি আপনার জায়গা অবস্থান থেকে বিএনপির নেতারা তাদের অবস্থান থেকে অনেক কথাই বলতে পারেন, কিন্তু আপনাকে মানুষের যে মূল জায়গাটা, সেই জায়গাটা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের একজন প্রতিনিধি, তো এই জিনিসগুলি ভোলা কিন্তু কঠিন। সেগুলির ব্যাপারে পরিষ্কার একটা ব্যাখ্যা, নিজেদের একটা অবস্থান, এটা ক্লিয়ার করা দরকার। যেটা জামাত করতেছে, বিএনপি কিন্তু জামাতের কাছ থেকে শিক্ষা নিচ্ছে না। বিএনপি জামাতের পিছনে লেগে আছে, জামাত আসলে এই হবে, জামাত আসলে ওই হবে। ডাকসু নির্বাচনের পরে শামসুজ্জামান দুদু ভাই বলতেছেন যে এই ডাকসুর ইলেকশনে 6 মাস আগেই নির্ধারিত ছিল, তার মানে এখানে একটা ইলেকশন মেকানিজম হয়েছে। শিবির এখন, মানে এমনও কথা হচ্ছে জামাত এখন আওয়ামী লীগের চাইতে বড় মেকানিজম তারা শিখে গেছে, ইলেকশন মেকানিজম শিখে গেছে। এই সমস্ত কথা বলতেছে। তারা কিন্তু কখনোই নিজেদের কথা বলে না। তারা এটা বলে না যে আমরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের নীতি হচ্ছে এই, আমাদের বৈদেশিক নীতি হচ্ছে এই, আমরা অর্থনৈতিক অবস্থার উন্নয়নে এটা ঘটাবো, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্যাগুলি আছে সেগুলি এইভাবে মিটাবো, এই কথাগুলি বলে না। দেশের সম্পদ কিভাবে বাড়ানো যায়, ক্ষুদ্র শিল্প কিভাবে উন্নত করা যায়, আমরা বড় বড় বিলাসী প্রকল্প নেব না, আমাদের এই বিষয়গুলি নিয়ে কিন্তু তারা কখনো কথা বলে না। আদর্শের কোন জায়গা, আমরা এই আদর্শ, এই নীতিতে রাষ্ট্রটা চালাবো, এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে, মানে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক, একটা ওভারঅল কথা বলতেছে। কিন্তু বর্তমানে যারা যে প্রজন্ম, জেন জি, নতুন প্রজন্ম, এরা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ। তারা অনেক, তাদের অ্যানালাইসিসের জ্ঞান কিন্তু আজকের থেকে 20 বছর আগে, 30 বছর আগের ভোটাররা তাদের চাইতে অনেক কিন্তু বদলে গেছে। তাদের কাছে আপনার ক্লিয়ার করতে হবে। আরো একটা ঘটনা বলি, যে জিনিসটা এর আগেও উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে মির্জা ফখরুল অসুস্থ, ওনাকে সিঙ্গাপুর যেতে হয়েছে। কেন সিঙ্গাপুর কেন যেতে হলেন? বিপরীতে কি ঘটলো দেখেন, বিপরীতে কি হয়েছে। সেটা হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন। উনি কি সিঙ্গাপুর গেছেন? উনি কি থাইল্যান্ডে, ব্যাংককে গেছেন চিকিৎসার জন্য? উনি তো দেশেই চিকিৎসা নিয়েছেন। তার মানেটা হচ্ছে কি, যে আপনি এই দেশে রাজনীতি করতেছেন, আপনাকে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে হয়। আপনি, আপনাদের দল বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, কিন্তু আপনি এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিতে পারেন নাই যেখানে আপনি চিকিৎসা নিতে স্বস্তি পান। এটাই তো বিষয়টা। আপনি কি মনে করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিএনপির অবদান কোনটা? বিএনপি কি এই যে সরকার পরিবর্তন হইল, অভ্যুত্থানের মাধ্যমে, মানে বিক্ষোভের মাধ্যমে, একটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতা টেতারা পালায় গেল, তখন কি বিএনপির কোনো হুঁশ হয়েছে? তারা কি কোনো কিছু বলছে যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে গত কয়েক বছরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, এই বছর একরকম, এই বছর একরকম, এরকম করা হয়েছে? কোনো স্থির জায়গায় আসে নাই আমরা এটাকে এইভাবে ঠিক করব, আমরা দেশের চিকিৎসা ব্যবস্থাকে এইভাবে ঠিক করব, আমরা দেশের অর্থনৈতিক অবস্থাকে এইভাবে ঠিক করব, স্বচ্ছতা থাকবে, আমরা বৈদেশিক ঋণের জায়গায় কমায় আনবো, আমরা বড় বড় প্রজেক্ট নিব না, যেগুলি, যে সমস্ত প্রজেক্টে আমাদের উপকার হবে সেগুলি নিশ্চিতভাবে আমরা সেটা করব। আওয়ামী লীগ অবকাঠামো করছে, অবকাঠামোকে কাজে লাগাইয়া কিভাবে অর্থনৈতিক উন্নতি করা যায় সেটার কোনো রাস্তা ছিল না। অবকাঠামোগুলি করা হয়েছে, বড় বড় প্রজেক্ট নেওয়া হয়েছে চুরি করার জন্য, আমরা সেগুলি করব না। আওয়ামী লীগের আমলেও বিএনপি কিন্তু এই কথাগুলি বলছে, কিন্তু শেষ লাইনটা বলে নাই। আওয়ামী লীগ বড় বড় প্রকল্প নিচ্ছে চুরি করার জন্য। ওকে, ঠিক আছে, চুরি করার জন্য নিচ্ছে, আপনি কি নিবেন? আপনি নিবেন না, আপনি চুরিটা করবেন না, এটা বলেন না কেন? এটা তো বলতেছেন না। আপনি ওই জায়গায় থামতেছেন কেন যে আওয়ামী লীগ এই দোষটা করছে? আপনি ক্লিয়ার করে বলেন আওয়ামী লীগ কোন জায়গায় দোষটা করছে, তারা কোন জায়গায় মিস্টেকটা হয়েছে। এই মিস্টেকটা যে আপনি করবেন না, আপনি কিভাবে করবেন, আপনার করার মধ্যে কোনো ভুল থাকবে না, এই হোমওয়ার্কটা কেন করতেছেন না? দেশের মানুষ যোগ্য লোককে ভোট দিতে চায়, যোগ্য দলকে সরকারে ক্ষমতায় বসাইতে চায়। দেশের মানুষকে কিন্তু আজকের থেকে 30 বছর আগের, 40 বছর আগের মানুষ মনে করলে হবে না। তারা অনেক বেশি সচেতন। তারা বুঝতে চায় যে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে। আপনি তো আপনার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কি ভূমিকা রাখতেছেন আপনি? আপনার যে মাঠ পর্যায়ের যে বিএনপি কর্মীরা এক একটা জায়গায় ধরা খাচ্ছে, চাঁদা চাইতে গিয়ে ধরা খাচ্ছে, অমুক জায়গায় হুমকি দিতে গিয়ে ধরা খাচ্ছে, ভাইরাল হচ্ছে এবং দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে। ইজ ইট দ্য প্রসিডিউর? আপনি কোনো মানে সুস্থ কোনো জায়গায় তৈরি করতে আসছে? আপনি কি আপনার নেতা কর্মীদেরকে এই যে ঘটনাগুলি ঘটতেছে, তারেক রহমান লন্ডন থেকে বলতেছেন এগুলি করা যাবে না, সেগুলি কি মানতেছে যে না? সেটার ব্যাপারে আপনাদের ভাষ্য কি? আমরা কি করব? আপনি জানেনই একটা, সেটা হচ্ছে কি, বহিষ্কার করতে হবে। কেন? আপনি কেন জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে
কেন সাংগঠনিক ক্রিয়াগুলি রাখতেছেন না, কর্মসূচিগুলি রাখতেছেন না? সেখানে কেন দলীয় নেতা কর্মীদেরকে ওই শৃঙ্খলার মধ্যে আনতে পারতেছেন না, যে শৃঙ্খলাটা জামাতের আছে? আপনি তার বিরোধিতা করতেছেন। এই হচ্ছে বিষয়। আপনার জিয়াউর রহমানের মৃত্যুর পরের থেকে আপনাদের নীতি আদর্শের কোনো জায়গা আপনারা স্ট্যান্ড করতে পারেন নাই। তারেক রহমান এবার যেটা হয়েছে সেটা হলো যে 2024-এর আগস্টের পরিবর্তনের পর তারেক রহমানের মধ্যে অনেক ঋদ্ধতা দেখা গেছে। উনি অনেক ভালো কথা বলেছেন, সুস্থির কথা বলেছেন, এটা করা যাবে না, এইভাবে চলতে হবে, এই বিষয়গুলি আছে। উনি কোনো রকম কোনো বাজে কমেন্টস করেন নাই। ওনার কথাবার্তার মধ্যে একটা ঋদ্ধতা, একটা বয়সের ছাপ, অভিজ্ঞতার ছাপ, এটা পাওয়া গেছে। কিন্তু এটা তো যথেষ্ট না। তারেক রহমানের ব্যাপারে কিন্তু হাইপ আছে, কারণ উনি জিয়াউর রহমানের ছেলে। বাট শুধু জিয়াউর রহমানের ছেলে যে পরিবারতন্ত্রের যে ধারায় আমরা চিন্তা করি, আমাদের শাসকদের কথা চিন্তা করি, সেই জায়গায় কি দুনিয়াটা এখন আছে? দুনিয়াটা কিন্তু এখন সামর্থ্যবান মানুষের ক্যাপাসিটি কার আছে, কে চালাতে পারবে, এটার উপরে ডিপেন্ড করে। দেখেন একটা বিষয় যেটা মাঝে মাঝে বিএনপির কিছু কিছু নেতা বলেন যে জিয়াউর রহমানের রাজনীতির মধ্যে বিএনপি নাই। জিয়াউর রহমান কিন্তু কখনো, উনি ক্ষমতায় এসেছিলেন আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে ঘটনাচক্রের মাঝখানে বেশ কিছু বিষয় হয়েছে, উনি এক পর্যায়ে বাধ্য হয়েই উনি ক্ষমতায় এসেছেন। বিভিন্ন রকম ঘটনা এর মধ্য দিয়ে এটা আসছে, এটা একটা ঘূর্ণাবট। কিন্তু উনি কি কখনো আওয়ামী লীগ বিরোধিতা করেছেন? কোনো প্রমাণ আছে? উনি নিজে যখন ক্ষমতায় ছিলেন কেউ কি বলতে পারবে যে উনি বলতেছিলেন যে আমি স্বাধীনতার ঘোষক? এটা নিয়ে পরবর্তীতে বিএনপি নেতারা বহু হইচই করছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান বেঁচে থাকতে তো এটা কখনো বলে না, এটা নিয়ে বিতর্কও করতে দেয় না। উনি খাল কাটা কর্মসূচি আনছেন। উনি শিক্ষা ব্যবস্থার মধ্যে, যে আমার মনে আছে সেই সময়ে আমি এসএসসি পরীক্ষা দিয়ে উনি একটা সিস্টেম করছিলেন যে যারা এসএসসি পাস করবে তাদের একজন নিরক্ষরকে শিক্ষিত করতে হবে। দিস ইজ গুড। উনি ক্ষুদ্র কৃষি, বিভিন্ন বিষয়, সবুজ বিপ্লব, এই বিষয়গুলিকে উনি নিয়ে আসতেছিলেন। উনি যখন বিএনপি করার আগে জাগবেল করলেন, সেটার একটা 19টা নীতি ছিল। এই উনি চেষ্টা করেছিলেন একটা নীতি আদর্শ, আমি এইভাবে রাষ্ট্রটা পরিচালনা করব, আমার বৈদেশিক নীতিটা হবে এই জায়গাগুলিকে বিএনপি কখনো চর্চা করেছে? বিএনপি কখনো পড়াশোনা করে দেখেছে? এখন যারা বিএনপি করতেছে তারা কি জানে? তারা জানে যে আওয়ামী লীগ এতদিন খাইছে, আমরা এখন খাবো। এই জায়গাটার থেকে বিএনপি তার নেতা কর্মীদেরকে সরিয়ে আনতে পেরেছে, আদর্শের জায়গা তৈরি করতে পেরেছে যে এটা আমাদের আদর্শ, এই আদর্শ অনুযায়ী চলবো। জিয়াউর রহমানের আদর্শের মধ্যে সমস্যা কি? উনি তো ভালো কিছু করতে চেয়েছেন, সমালোচকরা অনেক কথাই বলবে, কিন্তু জিয়াউর রহমানের যে ভূমিকাটা ছিল, উনি যে দেশকে গঠন করতে চেয়েছিলেন, ওনার মধ্যে যে একটা আদর্শের অনুভূতি ছিল, সেই জায়গাগুলি থেকে বিএনপি সরে গেল কেন? শুধু সরেই যায় নাই, তারা একটা সহজ পদ্ধতিতে গেল, মজা পাইয়া গেল। আওয়ামী লীগকে ঠেকাও, বিএনপিকে ভোট দাও। এখন কি আসতেছে? জামাতকে ঠেকাও, বিএনপিকে ভোট দাও। কেন জামাতকে ঠেকানো হবে? কেন? কথার কথা। আপনি নিজে কেন বলেন না আমি এইভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমার এরকম দক্ষ লোকজন আছে, আমার আদর্শের জায়গা হচ্ছে এই। জিয়াউর রহমান এরকম করতেছিলেন, আমরা ওই আদর্শের সৈনিক, আমরা সেইভাবেই চলবো। এই কথাগুলি কেন আসতেছে না? কেন আপনি সাংগঠনিকভাবে দৃঢ় একটা ভূমিকায় যেতে পারতেছেন না? কেন সারা বাংলাদেশে বিএনপির যত সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, সেইগুলিকে একটা শৃঙ্খলার মধ্যে আনা কেন সম্ভব হচ্ছে না? কারণ আপনি এসি রুমে বসা একটা টক শো, কথা বলা, বক্তৃতা দেওয়া, এগুলির মধ্যেই আপনি সীমাবদ্ধ। আপনি তাদের কাছে যাচ্ছেন না, তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনার কোনো চেষ্টা করতেছেন না। বহিষ্কারটাই একমাত্র সমাধান না। যাই হোক, দেশের রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার জন্য বিএনপির মতো একটি বড় দল আদর্শের মধ্যে, নীতির মধ্যে নিজস্ব সক্ষমতাকে উন্নয়নের মধ্য দিয়ে ভোটারের কাছে যাবে, ভোট চাইবে এবং বিনীতভাবে চাইবে, অহংকারীভাবে চাইবে না। আমরা অটোমেটিক চয়েস মানুষের, এরকম মনে করাটার কিন্তু একটা বিশাল বিপদ রয়েছে। দর্শক, আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে মতামত জানাবেন। যদি আপনাদের মনে হয় এখানে কোনো ভুল আছে, সেটাও কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখনকার মতো।